দেশের বহুল আলোচিত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ নিয়ে গত কয়েকদিন বাংলাদেশ ব্যাংকে দৌড়ঝাঁপ করেছেন ব্যারিস্টার আরমান। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর নগদের ফরেনসিক অডিট করার আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, গভর্নরের সঙ্গে এ ব্যাপারে একটি বৈঠকও করেছেন ব্যারিস্টার আরমান। জানিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে বেশ আলোড়ন। তবে এবার নগদে বিনিয়োগ ইস্যুতে জামাত এমপির দেওয়া চিঠি নিয়ে মুখ খুলেছেন গভর্নর। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। আর্থিক অনিয়ম ও মালিকানা বিতর্কে থাকা ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ করতে চান ব্যারিস্টার আরমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এমন আলোচনা, জানিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে কৌতূহলের। এরই মধ্যে বিনিয়োগ ইস্যুতে ব্যারিস্টার আরমানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে অর্থাৎ গত 8 ফেব্রুয়ারি বিদেশি কিছু বিনিয়োগকারীর জন্য নগদের আর্থিক মূল্য নির্ধারণে অডিট করার অনুমোদন চেয়ে গভর্নরকে চিঠি দেন ব্যারিস্টার আরমান, যিনি 2016 সালে গুমের শিকার হয়ে দীর্ঘ 8 বছর ছিলেন আয়নাঘরে। জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তিনি তার মোট সম্পত্তি দেখিয়েছেন 2 কোটি টাকা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে হঠাৎ নগদে বিনিয়োগের ব্যাপারে ব্যারিস্টার আরমানের আগ্রহ বিভিন্ন মহলে বড় ধরনের কৌতূহলের জন্ম দিয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে গভর্নরকে বিনিয়োগের বিষয়ে চিঠি দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও 24 ফেব্রুয়ারি দুপুরে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে ব্যারিস্টার আরমান জানান, নগদে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান। তাদের প্রতিনিধি হিসেবেই তিনি গভর্নরের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা এলে তখন মূল আলোচনা শুরু হবে। এটি বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা, তাদের প্রায় 3টি মহাদেশে অপারেশন রয়েছে। আপনারা জানেন যে বহুজাতিক সংস্থাগুলো যখন প্রাথমিক অ্যানালাইসিসটা করে তখন আইনজীবী অথবা ফাইন্যান্সিয়াল ফার্ম এদের দিয়ে তারা করে। আমি একজন আইনজীবী হিসেবে টেকনোলজি ল নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড আছে। আমি বড় বড় কোম্পানি যেমন ডেল, মাইক্রোসফট, অ্যাপেল, ওরাকল এদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আমি উদ্যোক্তা পরিবারের হওয়ার কারণে আমাকে তারা বাছাই করে আমার উপর আস্থা রেখেছেন। আমি তাদের আইনজীবী হিসেবে, তাদের স্থানীয় সমন্বয়ক হিসেবে তাদেরকে কোথায় তারা বিনিয়োগ করতে পারেন, কত বিনিয়োগ রাখতে পারে এবং তারা যদি বিনিয়োগের সিদ্ধান্ত নেন তখন তাদের এখানে রেজিস্ট্রেশন অফিস করা, এইসব যে আইনি সহায়তা সেটা আমি প্রদান করবো। কিন্তু অনেকেই মনে করছেন যে এটা আসলে পেছনে আপনারই অর্থ বিনিয়োগ হবে, এর পুরো উত্তর আছে কিনা? আমি একজন আইনজীবী, আমি এখানে পেশাগত দায়িত্ব পালন করতে এসেছি। আমার ক্লায়েন্টের পক্ষ থেকে আমি কাজ করছি। সিদ্ধান্ত বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা, তারা বিনিয়োগ করবেন। আমি তাদের নিয়োজিত আইনজীবী হিসেবে কাজ করছি এখানে। জি না, একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান যাদের 3টি মহাদেশে অপারেশন রয়েছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আপাতত না, বহুজাতিক বলতে আপনি যারা আপনারা বুঝে নেবেন যেটা বলার, বহুজাতিক কোম্পানি বিনিয়োগ করবেন। একাধিক বিনিয়োগকারী আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি এই মুহূর্তে একজনের জন্য কাজ করছি। ব্যারিস্টার আরমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলছিল। নিজের ভূমিকা সম্পর্কে আরমান জানান, তিনি সংসদ সদস্য হিসেবে নন, একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমি একজন আইনজীবী, আমি পেশাগত দায়িত্ব পালন হিসেবে এখানে এসেছি। আমি বেশ কিছু বহুজাতিক বিনিয়োগকারী সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছি। আমার যারা মক্কেল, আমার যারা ক্লায়েন্ট, তারা বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। সেই আগ্রহের বিষয় হিসেবে আমরা অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিনিয়োগের ক্ষেত্র কোথায় করা যায় এ নিয়ে আমরা কাজ করছি এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদেরকে বলা হয় যে নগদ যে প্রতিষ্ঠানটা রয়েছে এখানে অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারী খুঁজছেন।
এবং সেখানে যদি আমরা আগ্রহী হই তাহলে আমরা বিনিয়োগ করতে পারি। আমার বিনিয়োগকারীর নির্দেশনা অনুযায়ী আমরা নগদের অডিট করার অনুমতি চাচ্ছি, যাতে এখানে কি বিনিয়োগ মুনাফাজনক হবে কিনা সেটা নির্ণয় করার জন্য। আজকে গভর্নরের সাথে মিটিং হলো। গভর্নর সাহেব যেটা বললেন যে যেহেতু নতুন সরকার এসছেন, নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কী হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তিগত ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। আর যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত আসে সেটা হবে। আমি আমার ক্লায়েন্টদেরকে এই গভর্নর সাহেবের এই বক্তব্যটি আমি পৌঁছে দেব। নতুন সরকারের সিদ্ধান্ত যদি হয় যে তারা বিনিয়োগকারীদেরকে নগদ দিতে আগ্রহী, তখন আমাদের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগের জন্য পরবর্তী পদক্ষেপ নেবে। এদিকে এ বিষয়ে বৈঠকে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় নগদ সংক্রান্ত বিষয়ে সরকারের নীতিগত পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছে, দেশি বিদেশি 4টি কোম্পানি নগদে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকও মনে করে যদি নগদটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই, তবে এখানে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, এবং সেই ইনভেস্টমেন্ট লোকাল হলে অসুবিধা নেই, ফরেন হলে অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট আসুক, কারণ এটা হলো সেকেন্ড লার্জেস্ট এমএফএস বাংলাদেশে। যদি এই এমএফএসটা টিকে থাকতে না পারে, তবে এই মার্কেটটা আরো মনোপলি হয়ে যাবে, যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে গত বছরের 25 আগস্ট অন্তর্বর্তী সরকারের সময় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নগদকে ডাক অধিদপ্তরের হাত থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন তিনি বলেছিলেন, 3 থেকে 4 মাসের মধ্যে নতুন বিনিয়োগকারীর কাছে মালিকানা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, কারণ পোস্ট অফিসের পক্ষে নগদ পরিচালনা করা সম্ভব নয়। 2019 সালের 26 মার্চ মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে নগদ। পরে প্রতিষ্ঠানটিকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নগদকে নিয়ম ভেঙে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। ছাত্র জনতার আন্দোলনের পর 2024 সালের 21 আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদের আগের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়। তবে উচ্চ আদালত পরে সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে ডাক অধিদপ্তর প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়। এখন দেখার বিষয় নগদের মালিকানা নিয়ে নতুন সরকার কি সিদ্ধান্ত নেয়। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।